আদালত অপহরণের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের নিয়োগ দেয়া আইনজীবী আমিনুল আসসালামু আলাইকুম প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা সামান্য কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আজকের গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে থাকবে আপনি পরীক্ষার হলে কি করবেন কি করবেন না, কিভাবে খাতা লিখবেন, কিভাবে কোন প্রশ্নগুলো প্রথমে লিখবেন, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করা হবে। যারা যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রস্তুতি কেমন, যারা লিখিত পরীক্ষার্থী। পাশাপাশি আপনারা জানাবেন কে কোন জেলা থেকে যুক্ত আছেন। ইনশাল্লাহ আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো। সবার জন্য শুভকামনা রইল। যারা লিখিত পরীক্ষা দিবেন সবার জন্যই শুভকামনা। অনেকে যুক্ত আছেন ইনশাল্লাহ, দেখতে পাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে যুক্ত আছেন আমাদের ফেসবুক লাইভে। দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে সকল পরীক্ষার্থী পরীক্ষা দিবেন অবশ্যই সবার জন্য শুভকামনা থাকবে। অবশ্যই আপনি পারবেন, এই আত্মবিশ্বাস নিয়ে আপনাকে পরীক্ষার হলে যেতে হবে এবং অবশ্যই 4 ঘন্টা মনোযোগের সাথে মাথাটা ঠান্ডা রেখে চেষ্টা করবেন যেন আপনি পূর্ণাঙ্গ প্রশ্নের উত্তর করতে পারেন। অনেকে যুক্ত আছেন, শাহজাহান সাহেব যুক্ত আছেন কুমিল্লা থেকে, তাবাসসুম জামান যুক্ত আছেন, এমডি আলাউদ্দিন যুক্ত আছেন, অনেকেই যুক্ত আছেন। ওকে, বেশি কথা বলবো না, আপনাদের মূল্যবান সময় নষ্টও করব না। যে যেখান থেকে যুক্ত আছেন যদি পারেন কমেন্টে লিখবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। লিখিত পরীক্ষায় কোন কাজগুলো করা যাবে না, কোন কাজগুলো করবেন, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। এখন দেখেন, একটা কথা মনে রাখবেন, যারা দূর দূরান্তে থাকেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, যাদের ঢাকা যেতে প্রায় 1 দিন সময় লাগে, তাদের উদ্দেশ্যে বলবো আগামীকাল বৃহস্পতিবার, আগামীকালকের মধ্যে আপনারা সবাই রওনা দিয়ে ঢাকা চলে যাবেন। আগামীকালকের মধ্যে আপনারা সবাই ঢাকা চলে যাবেন।
খুলনা মনিরুজ্জামান আকুন্দি। হ্যাঁ, যারা বিভিন্ন দূর দূরান্তে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা চেষ্টা করবেন যেন আগামীকালকের মধ্যেই আপনারা ঢাকা যেয়ে পৌঁছতে পারেন। তবে ঢাকা যাওয়ার পূর্বে আপনারা বাসা থেকে রওনা দেওয়ার পূর্বে আপনি অ্যাডমিট নিয়েছেন কিনা, পারলে রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট, পরীক্ষার জন্য যা আরও উপকরণ, হ্যাঁ, কলম, পেন্সিল, যা যা দরকার, আপনার টাকা পয়সা, হ্যাঁ, যা যা দরকার সকল কিছু আপনি একদম গুছিয়ে রওনা দিবেন। অবশ্যই অ্যাডমিট, অবশ্যই, হ্যাঁ, পরীক্ষার জন্য অ্যাডমিট, কলম। এখন অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার কোন কলম দিয়ে লিখব? দেখেন, অবশ্যই অবশ্যই বল পেন দিয়ে, হ্যাঁ, বল পেন দিয়ে। দেখেন একটা কথা বলি, অবশ্যই বল পেন। আপনারা যে কলমটি ইউজ করতে পারেন, এখানে মেটাডোর হাই স্কুল, মেটাডোর, অরবিট এ নামক কিছু কলম আছে, সবাই আমরা পরিচিত। ওই কলমগুলো, বল পেন কলম ইউজ করবেন। এখন প্রশ্ন হতে পারে, স্যার বিভিন্ন কালি দিয়ে আমরা আন্ডারলাইন করব কিনা? আন্ডারলাইন আমি মনে করি বিভিন্ন রকমের, যেমন দেখা যাচ্ছে বিভিন্ন কালার কালি, সবুজ বা ইত্যাদি, ধরেন ওই কালিগুলো ইউজ না করাটাই বেটার। আপনি শুধুমাত্র কালো কালি, হ্যাঁ, কালো কালির যে কলম, সেই কালো কালির কলম, বল পেন অবশ্যই ইউজ করবেন। তবে কোনো মোটা কলম ইউজ করার দরকার নাই, হ্যাঁ, অবশ্যই কালো কালির বল পেন দিয়ে, ঠিক আছে, লিখবেন। আচ্ছা, রেজিস্ট্রেশন কার্ড নিতে হয় না। আচ্ছা, আপনি সাথে রাখলে তো কোনো ক্ষতি নাই। সাথে রাখলে ক্ষতি আছে? আপনি সাথে রেখে দিবেন। আমি মনে করি রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড আপনি অন্তত পক্ষে, হ্যাঁ, তিনটা কলম, তিনটা অন্তত পক্ষে 3টি কলম আপনি রাখবেন। দেখা যাচ্ছে একটা কলমের পিন নষ্ট হয়ে গেল, দেখা যাচ্ছে একটা কলমে আপনি লেখা প্রবলেম হচ্ছে, তো মিনিমাম 3 থেকে 4টা কলম অবশ্যই রাখবেন। হ্যাঁ, এটা তো আর বলা লাগে না। অবশ্যই কালো কালি, অন্য কোনো সবুজ কালি হোক, নীল কালি হোক, ওই কালিগুলো ইউজ করা আমি মনে করি উচিত না। এখানে আপনি অবশ্যই কালো কালির বল পেন দিয়ে লিখবেন। এখন আসা যাক যে স্যার পরীক্ষার হলে কোন কাজগুলো করা যাবে না। আপনি যখন পরীক্ষার হলে যাবেন তার পূর্বে আমি আরেকটা কথা বলে রাখি, অবশ্যই চেষ্টা করবেন 1 ঘন্টা পূর্বে পরীক্ষার হলে পৌঁছার জন্য। পরীক্ষার কেন্দ্রে অবশ্যই 1 ঘন্টা 1.5 ঘন্টা যত সময় আপনার থাকে, চেষ্টা করবেন মিনিমাম 1 ঘন্টা পূর্বে আপনি যেন পৌঁছতে পারেন। যাদের অবশ্যই চেষ্টা করবেন ঢাকার বাহিরে যারা থাকেন, অবশ্যই ঢাকাতে পৌঁছার পরে আপনার যে কেন্দ্র, ইতিমধ্যেই কিন্তু সিট প্ল্যান দিয়ে আছে, হ্যাঁ, সিট প্ল্যান, আপনারা আসন বিন্যাস, কার পরীক্ষা কোন হলে হবে, কোথায় হবে, এই সম্পর্কে কিন্তু ইতিমধ্যে আজ আমরা নোটিশ পেয়ে গেছি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার কেন্দ্রের আশেপাশে কোথাও থাকা যায় না, কোথাও কোনো হোটেল আছে কিনা, অবশ্যই সেটা বিবেচনা করে হোটেলে উঠবেন। দেখা যাচ্ছে অনেকে বন্ধু বান্ধবের বাড়িতে ওঠে, দেখা যাচ্ছে কাজিনের বাড়িতে ওঠে, এরকম না করাটাই বেটার। কারণ সেখানে যাবেন, আত্মীয় বাসায় যাবেন, দেখা যাচ্ছে তার বাচ্চা কাচ্চা, অনেক প্রবলেম। তো আপনি নিরিবিলিতে থাকার চেষ্টা করবেন, এই মুহূর্তে একা একা থাকার চেষ্টা করাই ভালো। আপনি একটা হোটেল নেওয়াই আমার মনে হয় ভালো হবে। তো এখন দেখেন পরীক্ষার হলে আপনি কোন কোন কাজগুলো করবেন না, এটাই হচ্ছে মূলত বিষয়। কোন কোন কাজগুলো আমরা পরীক্ষার হলে করা যাবে না। দেখেন পরীক্ষার হলে যখন প্রবেশ করবেন, আপনার যে সিট, সে সিটে বসবেন, ঠিক আছে। তো প্রশ্নটি পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে কি, আপনি যখন প্রথম প্রশ্ন পাওয়ার পরে আপনার যে কাজটা হবে, দেখেন প্রশ্ন পাওয়ার পরে আপনি, দেখা যাচ্ছে ক বিভাগ থেকে 3টা প্রশ্ন থাকবে, খ বিভাগ থেকে 2টা, আর প্রত্যেকটা বিভাগ থেকেই 2টা করে প্রশ্ন থাকে। আপনি এখানে প্রশ্নটা পড়ার পূর্বেই আপনি অ্যাডমিট থেকে আপনার রেজিস্ট্রেশন, রোল নাম্বার, তারপরে হচ্ছে আপনার নাম। এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা, দেখেন একজন আমাকে প্রশ্ন করেছেন, কয়েকজন, যে স্যার আমি পরীক্ষার খাতায় স্বাক্ষর করব কোন নামে। দেখেন আপনি যে অ্যাডমিটটা তুলেছেন, অ্যাডমিটে আপনার কোন স্বাক্ষরটা আছে, অ্যাডমিট, এই যে অ্যাডমিট আপনি তুলছেন না, অ্যাডমিটের মধ্যে যে স্বাক্ষরটা দেওয়া আছে, অ্যাডমিটের মধ্যে যে স্বাক্ষরটা দেওয়া আছে, আপনি সেই স্বাক্ষরটাই খাতায় দিবেন।
অন্য কোনো স্বাক্ষর দিবেন না। অনেকে আমাকে প্রশ্ন করছে যে স্যার আমরা কি ইংরেজিতে নাম লিখব নাকি স্বাক্ষর করব নাকি শুধুমাত্র বাংলায় আমার নামটা লিখে দিয়ে আসব। আমি তাদেরকে বলবো আপনি অ্যাডমিটে যে স্বাক্ষরটা দিয়েছেন, যেভাবে আপনার নামটা লিখেছেন সেভাবে আপনি সেখানে স্বাক্ষর থাকলে স্বাক্ষর লিখবেন, নাম থাকলে নাম লিখবেন স্বাক্ষরের জায়গায়। এখন দেখেন আপনার তো ইংরেজিতে পূর্ণ নাম লিখতেই হবে। পরীক্ষার প্রশ্নের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে অ্যাডমিটের মধ্যে সকল নিয়ম কানুন দেওয়া আছে। আপনি অ্যাডমিট ইতিমধ্যেই তুলে ফেলেছেন, অ্যাডমিট কিন্তু ইতিমধ্যে আপনারা কালেক্ট করেছেন। এখন অ্যাডমিটের মধ্যেই দেখবেন পরীক্ষার মধ্যে কি করবেন কি করবেন না এই নিয়ম কানুনগুলো দেওয়া আছে অ্যাডমিটের মধ্যে। আপনি ভালো করে লক্ষ্য করবেন, অ্যাডমিটের মধ্যেই দেওয়া আছে। দেখেন পরীক্ষার হলে প্রবেশ করার পরে আপনি ঠান্ডা মাথায় আপনার রোল নাম্বার, নাম এগুলো যেন ভুল না হয়, এইগুলো যেন ভুল না হয়। অবশ্যই এগুলো ভুল করা যাবে না। কোনগুলো? আপনার নাম, রোল নাম্বার, ঠিক আছে, স্বাক্ষর, এই তিনটা যেন ভালোভাবে হয়। এই তিনটা ভালোভাবে দেওয়ার পরে আপনার খাতা মার্জিন করবেন কি না, এটা নিয়ে অনেকে প্রশ্ন করে যে একটা খাতা স্যার আমি মার্জিন করব কি না। দেখেন খাতাটা আমি মনে করি আপনি পেন্সিল দিয়ে মার্জিন না করাটাই ভালো, মার্জিন না করাটাই ভালো। আমি মনে করি না করাই ভালো, এটা আমার মতামত, না করাই ভালো। কেননা আপনি খাতাতে দেখা যাচ্ছে পেন্সিল দিয়ে মার্জিন করে নেই, এটা আমি করিনি। আমি পরীক্ষায় পাশ করছি, আমি পরীক্ষা দিয়েছি, আমি করিনি, এটা আমার অপিনিয়ন, আমি করিনি। আমি কি করছি, একটা ভাঁজ দিয়েছি। এখন ভাঁজটা কিভাবে দিবেন? খাতায় ভাঁজটা দিতে হবে এরকম। খাতা ধরেন, এটা হচ্ছে আপনার পরীক্ষার খাতাটা। দেখেন বার কাউন্সিলের খাতাটা কিন্তু স্বাভাবিক খাতার চেয়ে একটু লম্বা আকৃতির থাকে, একটু লম্বা থাকে, একটু বড় থাকে, বড় থাকে। দেখেন আপনার এই পাশ দিয়ে দেখবেন 2-2.5 ইঞ্চি আপনি ভাঁজ দিবেন, আবার উপর দিয়ে 2-2.5 ইঞ্চি ভাঁজ দিবেন, আর এই দিক দিয়ে আপনি 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে দিবেন। এটা হচ্ছে আমি যেটা করছি আমি আপনাদেরকে সেটাই বলছি। জি ভাই, আমি তো অ্যাডমিট এবং এমসিকিউর সময় ভিন্ন সিগনেচার করছি, সেই ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে? এখন অ্যাডমিটে যে সিগনেচারটা আছে এটাই দিবেন। বর্তমানে রুহুল আমিন সাহেব আপনার অ্যাডমিটে যা আছে সেটাই দিবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে দিতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন এই যে একটা খাতা, আমি আবারও দেখাই, একটা খাতা ধরেন, এটাই হচ্ছে একটা খাতা। আবারও আমি খাতাটা দেখাই। আপনার একটা খাতা একটু লম্বা আকৃতির কিন্তু হয় এই খাতাগুলো। আপনি চেষ্টা করবেন এখান থেকে 2 থেকে 2.5 ইঞ্চি ছেড়ে দেওয়ার জন্য, এবং এখান থেকেও কি করবেন 3 ইঞ্চি উপরে 3 ইঞ্চি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং এই দিক দিয়ে একটু কি করবেন ছেড়ে দিবেন 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি যাই থাক, আপনি এইটুকুর মধ্যে লিখবেন। এটা হচ্ছে খাতা। এখন অনেকেই কাঠ পেন্সিল, কেউ কলম দিয়ে মার্জিন না করাটা বেটার। কলম দিয়ে কেউ ভুলেও মার্জিন করবেন না। কলম দিয়ে, যদি আপনার পেন্সিল থাকে কাঠ পেন্সিল দিয়ে আপনি মার্জিন করতে পারেন। তবে আমি মার্জিন করিনি, আমি ভাঁজ দিয়েছি, খাতাটাকে ভাঁজ দিয়েছি। এই দিকে একটা ভাঁজ দিয়েছি, এই দিকে একটা ভাঁজ দিয়েছি, তারপর অপরভাবে আরেকটা ভাঁজ দিয়েছিলাম। আমি যেভাবে পরীক্ষাটা দিয়েছিলাম এইভাবে একটা ভাঁজ দিয়েছি। আমি একটা খাতা দেখালে ভালো হতো, আমি ওয়েট করবেন 1 মিনিট, আমি একটা খাতা দেখাচ্ছি আপনাদের। দেখেন ধরি আমরা এটা একটা খাতা, এটা তো ছোট খাতা কিন্তু আরো অনেক বড় আছে। এটা একটা খাতা, দেখেন অনেকে কাঠ পেন্সিল দিয়ে দেখা যাচ্ছে মার্জিন করে। আপনি মার্জিন যদি কাঠ পেন্সিলের মাধ্যমে না করেন, আপনি কি করবেন, এই খাতাটাকে এখান থেকে অনুমান করে এই যে 2 থেকে
2.5 ইঞ্চির মতো একটা ভাঁজ দিয়ে দিবেন। 2 ইঞ্চি দিলে ভালো হবে, 2 ইঞ্চির মতো একটা ভাঁজ দিলেন। ঠিক আছে, এই যে ভাঁজটা দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে আরেকটা ভাঁজ দিবেন 2.5 থেকে 3 ইঞ্চি। ঠিক আছে, ফ্যানের বাতাস এরকম আরেকটা ভাঁজ দিবেন, এইরকম, এই ভাঁজটুকু। ঠিক আছে, এরকম একটা ভাঁজ দেওয়ার পরে দেখেন আমি এইদিকে একটা ভাঁজ দিয়েছি, আমি এইভাবে দিয়েছিলাম আমার পরীক্ষা যখন আমি দিয়েছি, এই ভাঁজটা আমি দিয়েছিলাম, এইরকম একটা ভাঁজ দিয়েছিলাম পরীক্ষায়। আমি যখন পরীক্ষা দিয়েছি এইরকম একটা ভাঁজ, খাতাটা আপনি হাতে পেলেন, এইরকম একটা আমি ভাঁজ দিয়েছিলাম। তারপরে আমি যে কাজটা করেছি, এই দিকে একটা ভাঁজ দিয়েছিলাম আমি পরীক্ষার হলে। এই দিকে ভাঁজ দেওয়ার পরে খাতাটাকে আমি একটু উল্টো ঘুরিয়ে, এই যে পাশে আছে ঘুরানোর পরে এই দিকে একটু 1/2 ইঞ্চির মতো আমি একটু ভাঁজ দিয়েছিলাম। তারপরে এই যে দেখেন অংশটুকু আমি এখান থেকে লেখা শুরু করেছি। এখন দেখেন লিখিত পরীক্ষায় গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয়টা কীরকম, আপনি দেখা যাচ্ছে ওএমআর সিট থাক বা আপনার নাম রোল নাম্বার লেখার পরে দেখবেন প্রথম পেজের নিচ থেকে কিন্তু লেখা শুরু করতে হয়। অনেকে কিন্তু এই কাজটি করেন না, এটা ভুল করে ফেলেন। এই ভুল কাজটি কেউ করা যাবে না। মুসাফিদা লেখার সময় কি কয়, আচ্ছা মুসাফিদার প্রশ্নে পড়ে আসছে, আমরা এটা দেখিয়ে নিচ্ছি। তো দেখেন আপনি প্রথম পেজ, প্রথম পৃষ্ঠায় দেখবেন আপনারা রোল নাম্বার নাম লেখার পরে আপনার স্বাক্ষর করার পরে নিচ থেকে দেখবেন একদম নিচে 2 লাইন লেখা যায়, 2 থেকে 3 লাইন লেখা যায়, এরকম কিছু খালি থাকে এবং এখানে আপনার লেখা থাকবে যে আপনার উত্তর, প্রশ্নের উত্তর এখান থেকে শুরু করুন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই কথাটুকু কেন বললাম, আপনি যদি এই নির্দেশনাটা পালন না করে অপর পৃষ্ঠা থেকে প্রশ্ন লেখা শুরু করেন তাহলে আপনার খাতা বাতিল হয়ে যাবে। আপনি এই যে নির্দেশনাটুকু, যারা এই মুহূর্তে আমার এই লাইভে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে খাতাটা আপনি মার্জিন করতে পারেন, যদি মার্জিন করার ইচ্ছা থাকে আপনি কাঠ পেন্সিল দিয়ে মার্জিন করে নেবেন, কেউ কলম দিয়ে মার্জিন করবেন না। তবে আমি আমার পরীক্ষার সময় আমি এইরকম ভাঁজ দিয়েছিলাম, একটা এইরকম একটা ভাঁজ, তারপরে এইরকম একটা ভাঁজ, তারপর খাতাটাকে আরেকটা এইরকম একটা ভাঁজ দিয়েছিলাম, মোট 3টা ভাঁজ দিয়েছিলাম, আর কিচ্ছু করি নাই। তারপরে আমি এখান থেকে কিন্তু শুরু করেছি। প্রথম পেজ দেখেন, খাতার প্রথম পৃষ্ঠা থেকে, প্রথম পৃষ্ঠা থেকে এই যে আপনার রোল নাম্বার থাকবে না, প্রথম পৃষ্ঠা রোল নাম্বার লিখবেন, স্বাক্ষর করবেন, নিচ থেকে আপনি ভালো করে লক্ষ্য করবেন। এটা কিন্তু অনেকেই ভুল করে ফেলবেন। এখান থেকে দেখবেন 2 লাইনের মতো ফাঁকা থাকে। অনেক শিক্ষার্থী আবার ভাববে এনে 2 লাইন আমি লিখবো না, পরের পৃষ্ঠা থেকে লিখি। এটা ভুলেও করবেন না। এটা যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনার কি হবে, এই খাতাটি বাতিল হয়ে যাবে, এই খাতাটুকু বাতিল হয়ে যাবে। তাহলে কি করতে হবে, অবশ্যই এখান থেকে আপনি যে প্রশ্নটার উত্তর পারেন ভালো, দেখেন প্রথম কোন প্রশ্নটা লিখবেন, আপনি মনোযোগের সাথে কি করতে হবে, মনোযোগের সাথে আপনি 7টা আইনের প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়বেন। পড়ার পরে আপনি যে প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন 100% মনে হয় যে সবচেয়ে ভালো এগুলো পারি, আপনি কি করবেন, একটা চিহ্ন দিয়ে রাখবেন কাঠ পেন্সিল দিয়ে। কাঠ পেন্সিল অবশ্যই নিয়ে যাবেন সবাই একটা করে। কাঠ পেন্সিল দিয়ে প্রশ্নের কোনাতে একটা চিহ্ন করে রাখবেন যে হ্যাঁ এই প্রশ্নের উত্তরটা আমি সবচাইতে ভালো পারি। এখন দেখেন 7টা প্রশ্নের মধ্যে সবচাইতে কোন প্রশ্নটা আপনার সবচাইতে বেস্ট, ধারা রেফারেন্স সহ লিখতে পারবেন, সবচাইতে ভালোভাবে উত্তর করতে পারবেন, আপনি সেই প্রশ্নটা প্রথম লেখা শুরু করবেন। কারণ দেখা যাচ্ছে যারা পরীক্ষক খাতা দেখেন তারা কিন্তু খাতা দেখার সময় দেখেন 1-2টা প্রশ্ন যদি ভালো লিখে তাহলে কিন্তু সারা খাতার মূল্যায়ন তারা করে ফেলে যে না এই ছাত্র ভালো পারে। তাই সবাই চেষ্টা করবেন অবশ্যই যে প্রশ্নগুলো আপনি ভালোভাবে পারেন সেগুলো প্রথম উত্তর দেওয়ার জন্য। ওকে, এখন আরেকটা বিষয় খেয়াল করবেন, আচ্ছা পরে আসবো পরীক্ষার হলে কোন কাজগুলো করবেন না, আমি পরে আসবো, খাতাটা দেখিয়ে নিচ্ছি। তো আমি ভাঁজ দিই নেই, আমি আমার এই বিষয়টাই আমি বললাম, আমি ভাঁজ দিই নেই। আমি কি করেছিলাম, এরকম একটা ভাঁজ, যে ভাঁজটা আপনাদেরকে দেখালাম ওই রকমভাবেই আমি ভাঁজ দিয়েছিলাম। আপনি ইচ্ছা করলে আমার এই ভাঁজটা ফলো করতে পারেন। আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে খাতাটা আপনাকে যখন দিবে আপনি প্রথমে কি করবেন, রোল নাম্বার, তারপরে নাম, তারপরে স্বাক্ষর, এটা দিবেন ভালোভাবে, কিন্তু এটা পূরণ করতে হবে। হ্যাঁ, এটা যেন ভুল না হয়। আপনার নাম লেখার সময় এই যে ইংরেজিতে অক্ষরগুলো, আপনার নাম ইংরেজিতে লিখেন না, বড় হাতের অক্ষরে আপনার নাম 2-3 বার একটু প্র্যাকটিস করে যাবেন বাসায়। পরীক্ষার হলে ঢোকার পূর্বে
বাসাতে 2-3 বার লিখবেন, নিজের নামটা ইংরেজিতে নিজেই লিখবেন, 2-3 বার লিখবেন। এটাও একটা পরীক্ষা। কারণ অনেক সময় দেখা যাচ্ছে আপনি একটা অক্ষর বড় হাতের লিখছেন আর একটা অক্ষর ছোট হাতের হয়ে গেছে, ভুল হয়ে যায়, এটা অজান্তেই ভুল হয়ে যায়, কারণ নার্ভাস ফিল থাকার কারণে পরীক্ষার হলে। সো আমি মনে করি নিজের নামগুলো ইংরেজিতে 2-1 বার সবাই লিখবেন, হ্যাঁ, লিখে নেবেন। এখন দেখেন, আপনি নাম লেখার পরে অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষরটা, ওই স্বাক্ষরটা আপনি খাতায় দিবেন, যে স্বাক্ষরটা দেওয়া আছে ওই স্বাক্ষরটা দিবেন, তারিখ দিবেন। তারপরে নিচে যে লেখা আছে এখান থেকে প্রশ্ন শুরু করতে হবে। আপনি এখান থেকে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, যে লাইনই হোক 2 লাইন লিখেন, সমস্যা নাই, কিন্তু খাতাটা কিন্তু এখান থেকে আপনাকে লেখা শুরু করতে হবে, এখান থেকেই শুরু করবেন। ওকে, এখন দেখেন, এই যে বললাম যে প্রশ্নগুলো আপনি সবচাইতে ভালো পারেন, আপনি ঠান্ডা মাথায় 10 মিনিট কি করবেন, প্রশ্নটা ভালোভাবে পড়বেন, ভালোভাবে পড়ার পরে আপনি দেখেন, আরেকটা বিষয় অনেকে ভুল করে থাকেন। আমি তো অনেক পরীক্ষার্থীর পরীক্ষা নিলাম, ক বিভাগ খ বিভাগ থাকে, অনেকেই ক বিভাগ খ বিভাগ লেখে না। আপনারা সবাই দেখা যাচ্ছে প্রশ্ন লেখার সময় কোন বিভাগ থেকে উত্তরটা দিচ্ছেন আপনি যদি পারেন লিখে নেবেন। হ্যাঁ, যেমন ধরেন ক বিভাগ, এই ক বিভাগটা আপনি লিখে আন্ডারলাইন করে ফেললেন, তারপরে লিখেন যে 3 নং প্রশ্নের উত্তর বা 1 নং প্রশ্নের উত্তর। হ্যাঁ, 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর। দেখেন 1 নং প্রশ্নের মধ্যে কিন্তু ক খ থাকতে পারে, যদি ক থাকে আপনি ক লিখবেন, খ থাকলে খ লিখবেন। এটা অনেকেই করেন না, এটা ভুলেও এটা দিকে ভালোভাবে একটু নজর দিবেন। আপনি প্রশ্ন লিখতেছেন, কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন, ধরেন আমি প্রশ্নের উত্তর দিচ্ছি 1 নং প্রশ্নের উত্তর, তাহলে দেখবেন প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই ক এবং খ এইরকম প্রশ্ন থাকে। অবশ্যই কি করবেন, 1 নং প্রশ্নের উত্তর ক থাকলে ক, আপনি যে প্রশ্নের উত্তর দিচ্ছেন সেটা এখানে দিবেন। আর যদি কোনো ক খ না থাকে, ডাইরেক্টলি 1 নং প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এটা অনেকেই করেন না, এটাও একটু দেখে নেবেন। ওকে, তো এবং বিভাগটা লিখবেন, আপনি কি ক বিভাগ থেকে প্রশ্নের উত্তর দিচ্ছেন নাকি খ বিভাগ থেকে প্রশ্নের উত্তর দিচ্ছেন, এই বিষয়টা একটু ভালোভাবে সবাই গুরুত্ব সহকারে লিখবেন। ওকে, এখন দেখেন পরীক্ষার হলে অ্যাডমিটের স্বাক্ষর নেই, তাই অ্যাডমিটের স্বাক্ষর নেই, রেজিস্ট্রেশন স্বাক্ষর আছে। হ্যাঁ, নাম রোল ইংরেজিতে সেখানে লেখা থাকবে, খাতার মধ্যে লেখাই থাকবে ইংরেজিতে নাকি বাংলাতে। খাতাতে যেটা থাকবে আপনি সেটাই লিখবেন, খাতাতেই লিখতে হবে, খাতাতেই আপনার লেখা থাকবে যে আপনার নাম লিখুন ইংরেজিতে, নাম লিখুন বাংলাতে, এরকম দিক নির্দেশনা থাকতে পারে। যদি থাকে ওইভাবে লিখবেন, আর যদি না থাকে আপনি ইংরেজি লেখাটাই আমার মনে হয় ভালো, ইংরেজিতে লেখাটাই ভালো, বাংলা ইংরেজি এগুলো নিয়ে প্রবলেম না, আমার মনে হয় আপনি ইংরেজিতে লেখাই ভালো। ওকে, এখন আরেকটা বিষয় খেয়াল করবেন, হ্যাঁ, কি বিভাগ লিখতে হবে আপনি লিখবেন। প্রশ্নে যেহেতু আপনার আছে ক বিভাগের উত্তর, খ বিভাগের উত্তর, লিখলে প্রবলেম কি, খাতা গেলে তাদের যাবে, আপনার যাবে, আপনি তো ফি দিয়ে পরীক্ষা দিচ্ছেন, ঠিক আছে। আবার আরেকটা কাজ আপনারা কখনো করবেন না, ধরেন এটা এই যে খাতা দিয়েই দেখাচ্ছি, এই ভুলটা অনেকেই করেন। দেখেন এই যে একটা পেজ, আপনি একটা প্রশ্ন লেখা শেষ, দেখা যাচ্ছে একটা প্রশ্ন লিখতে লিখতে এখানে শেষ হয়েছে, একটা প্রশ্ন ধরেন একটা প্রশ্ন লিখতেছেন এখানে শেষ। অনেক শিক্ষার্থী কি করে যে না, অনেক প্রায় 4 ইঞ্চি ফাঁকা আছে, তো এটা কেন করব, এখান থেকে আরেকটা প্রশ্ন শুরু করি, এরকম করে অনেকেই। তো দেখা যাচ্ছে একটা প্রশ্নের উত্তর এখানে শেষ হয়ে গেছে, মাঝ বরাবরই শেষ, আরও দেখা যাচ্ছে খাতা একটু অংশ বাকি আছে, থাকে তো, এরকম থাকে না। তো এই যে বাকি অংশটুকু আপনি কি করবেন, আবার কি এখান থেকে প্রশ্ন শুরু করবেন? আমি মনে করি এটা না করা ভালো, করলে তো সমস্যা নাই, খাতা বাতিল হবে না, এটা বলি না। আপনি কি করবেন, প্রশ্ন শেষ, খাতা বাকি আছে কিছু, আপনি সমস্যা নাই, নতুন প্রশ্ন যখন আরেকটা প্রশ্ন লিখতে যাবেন অপর পৃষ্ঠায় লেখা শুরু করেন, সমস্যা আছে? খাতা গেলে তাদের যাবে, বার কাউন্সিলের যাবে, আপনার তো আর খাতা যাবে না। তো অনেকে খাতা বাঁচানোর জন্য কি করবে, যে না এই প্রশ্নটুকু এখানে শেষ হয়েছে, আমি এখান থেকে আবার শুরু করি, এটা করবেন না। খাতা অর্ধেক আছে, প্রশ্ন একটা শেষ, তো আপনি পরের পৃষ্ঠা থেকে যদি নতুন প্রশ্ন লেখা শুরু করেন, পরের পেজ থেকে লিখবেন, পরের পৃষ্ঠা থেকে লিখবেন। এটা করলে আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, এটা করবেন। অনেকেই দেখি যে প্রশ্ন এখানে শেষ, আরেকটা প্রশ্ন 2 লাইনে আছে, আরেকটা প্রশ্ন এখান থেকে শুরু করে, ঠিক আছে। এটা না করাটাই আমি মনে করি ভালো, খাতা বাতিল হবে না। এখন দেখেন আরেকটা বিষয় হচ্ছে, খাতা আপনি
কোনো সময় এরকম ভাঁজ দিবেন না, এরকম একটা ভাঁজ, এরকম একটা ভাঁজ কেউ খাতাটা দিবেন না, মাঝ বরাবরে কেউ ভাঁজ দিবেন না, মাঝ বরাবর এটা মনে করবেন। খাতাটা কেউ কখনো মাঝ বরাবরে 2টা 3টা ভাঁজ দিবেন না। হ্যাঁ, অবশ্যই কি করবেন, এই যে বাঁশটা যে দেখাইছি সেই বাঁশটা দিবেন। আর যারা দেখা যাচ্ছে কাঠ পেন্সিল দিয়ে আপনি কি করতে পারেন, মার্জিন করবেন, করে নেন, সমস্যা নাই। তবে ভুলেও কেউ খাতাটা মাঝ বরাবরে ভাঁজ দিবেন না। এখন যাই হোক, খাতা প্রসঙ্গে আসলাম। অনেকেই যুক্ত আছেন ইতিমধ্যে, শাহজামাল LLB যুক্ত আছেন আমাদের সাথে, জান্নাতুল নূর শাহিন। হ্যাঁ, কত ইঞ্চি করে একটা অনুমান করে দিবেন, অনুমান করে। আপনার দেখা যাচ্ছে একটা খাতা আপনি 2-2.5 ইঞ্চি ভাঁজ দিবেন, সমস্যা নাই তো, 2-2.5 ইঞ্চি ভাঁজ দিবেন অনুমান করে। এটা তো আর মেপে দিবেন না, তাই না? এখন দেখেন, পরীক্ষার হলে 4 ঘন্টা, 4 ঘন্টা আপনি দেখেন কীরকম ফিল হবে আপনার। আমার উপলব্ধি থেকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। 4 ঘন্টার লড়াই, এই যে 4 ঘন্টার একটা লড়াই করবেন না, যুদ্ধ করবেন। এই যুদ্ধটা হচ্ছে আপনার নিজের সাথে নিজের যুদ্ধ, নিজের সাথেই যুদ্ধ করতে হবে, নিজের সাথে। দেখেন, এই 4 ঘন্টা আপনি অনেকেই দেখা যাচ্ছে একটা প্রশ্ন লিখতে 1 ঘন্টা নেয়, আপনার হাতে কিন্তু 4 ঘন্টা। অনেকে কি করে, প্রথম প্রশ্নটা যখন লিখে, প্রথম প্রশ্নটা লিখে যারা, অনেকেই করে এটা, প্রথম প্রশ্নটা লেখার সময় প্রায় 1 ঘন্টা শেষ করে ফেলে। তাহলে ভাই 1 ঘন্টায় যদি আপনি একটা প্রশ্ন লিখেন, 4 ঘন্টায় আপনি কয়টা প্রশ্ন লিখতে পারবেন? ধরেন বড়জোর 5টা, আপনার কিন্তু আরও 2টা প্রশ্ন বাকি থেকে যাবে। তাহলে আপনি উত্তর করলেন কত নাম্বারের? এখানে 70 নাম্বারের উত্তর করলেন, বাকি কিন্তু 15-15-30 আপনি উত্তরই করেন নাই। তো 70 নাম্বারের উত্তর যত ভালোভাবেই করেন, যত সুন্দরভাবেই করেন, পাশ করার সম্ভাবনা খুবই কম। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, আমার সাথে অনেক ফ্রেন্ডস ছিল, তার অনেক সুন্দর করে প্রত্যেকটা প্রশ্ন অনেক গোছালো, মানে অনেক সুন্দর করে লিখছে। দেখা যাচ্ছে 70 নাম্বারের আনসার করছে, 100 নাম্বারের আনসার করতে পারে নাই, তারা কিন্তু সবাই ফেল করছে। এখন দেখেন, যারা 100 নাম্বারের উত্তরটা 4 ঘন্টার লড়াইয়ে জিতে আসবে, কি এই যে 4 ঘন্টার লড়াইয়ের মধ্যে আপনাকে কি করতে হবে? 100 নাম্বারের পূর্ণ উত্তর করতে হবে। 100 নম্বর আপনাকে পূর্ণাঙ্গ কি করতে হবে? উত্তর করে আসতে হবে, উত্তর করে আসতে হবে। এই যে একটা দক্ষতা, টেকনিক, আপনাকে টেকনিকের সাথে এগিয়ে যেতে হবে। আমি সিম্পল যদি আপনাদেরকে বলি, ধরেন একটা প্রশ্ন আপনি 1 ঘন্টায় অনেক সুন্দরভাবে লিখলেন। এখানে কত? 15 নাম্বারের একটা প্রশ্ন। আপনি যত ভালোভাবে লিখেন 10 থেকে 12 পাবেন, যত ভালোভাবে লিখেন 10 থেকে 12। এখন দেখেন, আপনি যদি 1 ঘন্টায় ধরি আমরা 2টা প্রশ্ন লিখছেন, প্রশ্নের মান তেমন ভালো হয়নি, আপনি যদি 7 করে পান, ওই যে একটা প্রশ্ন লিখে আপনি 10 পেলেন, আর একটু দেখা যাচ্ছে খারাপ লিখলেন তাড়াহুড়া করে, দেখা যাচ্ছে আপনি 7 পেলেন, তাহলে 2টা প্রশ্ন যদি লিখে ফেলতে পারেন 14 নাম্বার হয়ে যাবে। এই রকমের কথা বললাম আর কি। তো আমি মনে করি আপনি যদি দেখা যাচ্ছে ক বিভাগ থেকে শুরু করে যতগুলো বিভাগ আছে, অর্থাৎ 100 নাম্বারের উত্তর আপনাকে করে আসতে হবে। এটাই হচ্ছে টেকনিক। আপনি কিভাবে পারবেন, কোন টেকনিকে পারবেন, সময়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আমি কিন্তু অনেক আগে লিখিত বেস শুরু করার পূর্বে আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছিলাম যে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন থাকে, 3টা প্রশ্ন থাকতে পারে প্রশ্নের মধ্যে। যেমন ধরেন ক, খ, গ এরকমও থাকে, তবে গ না থাকার সম্ভাবনা বেশি। 2টা প্রশ্ন থাকে, ক, খ। বেশিরভাগ দেখবেন খ নাম্বার যে প্রশ্নটা, বেশিরভাগ দেখবেন খ নাম্বার প্রশ্নটা থাকে কি প্রবলেমেটিক অথবা সমস্যামূলক, ছোট, অথবা দেখা যাচ্ছে পার্থক্য। খ নাম্বার যে প্রশ্নটা থাকে পার্থক্য, প্রবলেমেটিক, এরকম প্রশ্ন থাকে দেখবেন সবাই। এবং ক নাম্বার প্রশ্নটা 10 নাম্বারের মান থাকে, বেশি বড় থাকে। এখন আপনি একটা প্রশ্ন লেখার জন্য আপনার হাতে সময় কতটুকু? আমরা যদি 4 ঘন্টাকে 7 টাইম দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করি, কত মিনিট করে হবে? ধরেন 28 মিনিট। 28 মিনিট, এই যে 28 মিনিটের মধ্যে আপনি চেষ্টা করবেন, ধরি 30 মিনিটের মধ্যে চেষ্টা করবেন উত্তরটা করার জন্য একটা প্রশ্নের। তাহলে ক নাম্বার যে প্রশ্নটা যার জন্য নির্ধারণ থাকবে 10, আপনি চেষ্টা করবেন 20 মিনিট বা 22 মিনিটের মধ্যেই এই প্রশ্নের উত্তরটা করে ফেলার জন্য।
এবং পরবর্তী যে প্রবলেমেটিক প্রশ্নটা সেটা আপনি পড়ে সেটা কিন্তু বেশি লেখা লাগে না। প্রবলেমেটিক প্রশ্ন এক পেজের মধ্যে, এক পৃষ্ঠার মধ্যে উত্তর হয়ে যায়। আর প্রবলেমেটিক প্রশ্নগুলো বিচার্য বিষয়, সিদ্ধান্ত, সিদ্ধান্তের কারণ। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে স্যার প্রশ্নের মধ্যে যে ফ্যাক্ট থাকে সেটা কি লিখবো? না, লেখার দরকার নাই। আপনি ইস্যু থেকে শুরু করবেন। ইস্যু, বিচার্য বিষয়, হ্যাঁ, বিচার্য বিষয় থেকে শুরু করবেন। সিদ্ধান্তটা কি আপনি দিবেন, মতামত। এই মতামতের কারণটা কি, এই কারণটা একটু ব্যাখ্যা করে দিবেন। প্রবলেমেটিক প্রশ্ন ধারা যদি সহকারে আপনি যে প্রবলেমটা তারা সলভ করার জন্য আপনাকে বলছে, আপনি যদি দেখা যাচ্ছে ধারাটা সহকারে পজিটিভ উত্তর দিতে পারেন, যদি তার জন্য বরাদ্দ থাকে 5 নাম্বারে আপনি পাবেন। প্রবলেমেটিক প্রশ্নের এটাই সুবিধা। প্রবলেমেটিক প্রশ্ন ধারা মেনশন করে ভালোভাবে যদি একটু একটু বুঝিয়ে উত্তর করতে পারেন তাহলে কিন্তু আপনি নাম্বার পেয়ে যাবেন। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, অনেকের লেখা খারাপ, আমার লেখাও খারাপ, দেখেন আমার লেখাও খারাপ, হাতের লেখা খারাপ থাক, নো প্রবলেম। অবশ্যই স্পষ্ট লেখার চেষ্টা করবেন, স্পষ্ট, যেন যিনি পরীক্ষক আপনার লেখাটা তিনি বুঝতে পারেন। এবং অবশ্যই কি করবেন, সহজ বোধগম্য সহজ ভাষায় প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যেন পরীক্ষক বুঝতে পারেন আপনি ওই প্রশ্নের উত্তরটাতে কি বোঝাতে চাচ্ছেন। আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি সহজেই যেন আপনাকে বোঝাতে পারি যে হ্যাঁ এটার উত্তর এটা। তো খাতায় আপনি যখন প্রশ্নটা উত্তর করবেন, প্রেজেন্ট করবেন, আপনার সহজ সাবলীল ভাষায় যেন হয়। অবশ্যই চেষ্টা করবেন লাইনগুলো সোজা রাখার। আপনার হাতের লেখা খারাপ, তবে স্পষ্ট লেখার চেষ্টা করবেন এবং লাইনগুলো সোজা রাখার চেষ্টা করবেন। অনেকেই এখান থেকে লিখে এইভাবে চলে যায়, খাতা পরীক্ষার হলে দেখবেন লিখে এইভাবে একদিকে উপরে উঠে অথবা একদিকে নিচে চলে যায়, এরকম হতে পারে। এটার দিকেও একটু খেয়াল করবেন, যেন লাইনটা বাঁকা না হয়, লাইনগুলো যেন সোজা থাকে এবং স্পষ্ট থাকে, লেখাটা যেন যিনি খাতা দেখবেন তিনি যেন বুঝতে পারেন। এখন আরেকটা বিষয় দেখেন, এক পেজের মধ্যে কত লাইন লিখবেন, এটা নিয়ে প্রশ্ন হতে পারে। কত লাইন স্যার, এক পেজের মধ্যে কত লাইন লিখব? যেমন আমাকে অনেকেই দেখা যাচ্ছে পরীক্ষা দিয়েছেন, অনেক ছাত্র দেখা যাচ্ছে এক পেজের মধ্যে এমনভাবে লিখছে, মানে অনেক লিখছে একবারে। তো আপনি কি করবেন, একটু ফাঁকা লিখবেন। খাতা গেলে বার কাউন্সিলের যাবে, আমি কিন্তু প্রথমেই বলছি যদি খাতা যায় বার কাউন্সিলের খাতা যাবে, আপনার খাতা যাবে না। আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা পেজ, দেখেন বার কাউন্সিলের খাতাটা বড় হয়, এটা আমরা ইতিমধ্যে সবাই জানি। অনেকেই লিখিত পরীক্ষা দিয়েছেন, তাদের তো অভিজ্ঞতা আছে। তো আমি মনে করি খাতাটা অবশ্যই কয় লাইনের উপর লেখা উচিত নয়। দেখবেন 12 থেকে 14 লাইনের বেশি লেখাটা লিখবেন না। এগুলোর জন্য খাতা বাতিল হয় না, তবে আপনার খাতাটা দেখতে সুন্দর লাগবে, পড়তেও ভালো লাগবে। 12 থেকে 14 লাইনের বেশি লিখবেন না, তবে একটু ফাঁকা লিখবেন, বেশি ঘন লিখেন না। অনেকেই ঘন লিখে, আমি যে ভাষাটা বোঝাতে যাচ্ছি, অনেকে এক পেজের মধ্যে প্রায় 20 থেকে 22 লাইন 25 লাইন লিখে ফেলে। আপনারা কি করবেন, 12 থেকে 14 লাইনের উপর যাবেন না, সর্বোচ্চ 15 লাইন, 12 থেকে 15 লাইন, হ্যাঁ 12 থেকে 15 লাইন, 16 থেকে 18 লাইন, হ্যাঁ করতে পারেন। তবে 25-30 এইরকম লাইনে যাওয়া উচিত না। চেষ্টা করবেন 12 থেকে 16 লাইনের মধ্যে থাকার জন্য। সর্বোচ্চ 15 লাইন লেখা যায়, হ্যাঁ রুহুল আমিন 15 লাইন লিখবেন। আমি চেষ্টা করবেন 14 লাইনের মধ্যে রাখা। ওকে, হ্যাঁ আপনারা যার যদি প্রশ্ন থাকে করতে পারেন। হ্যাঁ ওকে, প্রশ্ন আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমার এত অভিজ্ঞতাও নাই, একটা পরীক্ষায় দিয়েছিলাম বার কাউন্সিলের, যে অভিজ্ঞতাটুকু হয়েছে সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো আপনারা এরকমভাবে লিখবেন। এখন প্রশ্ন হতে পারে, স্যার আমি কি ভূমিকা দেব, উপসংহার দেব? না, এই যে বার কাউন্সিলের পরীক্ষায় আপনার ভূমিকা, উপসংহার এইগুলো দেওয়ার দরকার নাই। আপনি পয়েন্ট আকারে উত্তর করবেন। ধরেন উদাহরণ সহ একটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনি 3 নং প্রশ্নের উত্তর দিচ্ছেন, ধরেন, হ্যাঁ এক্সাম্পল
3 নং প্রশ্নের উত্তর। ধরেন ক থাকলে ক, খ থাকলে খ, আপনি আন্ডারলাইন করলেন। এখানে ভূমিকা লেখার দরকার নাই, এই যে অনেকেই ভূমিকা লিখে, ভূমিকা লেখার দরকার নাই, আপনি একদম উত্তরে চলে যাবেন। ধরেন তামাদি আইনের বিলম্ব মৌকুফের বিধান বর্ণনা করুন। আপনি প্রশ্নের উত্তরটা এইভাবে শুরু করতে পারেন যে 1908 সালের এই যে আইনের ধারাটা যখন, আইনের নাম, প্রত্যেকটা আইনের প্রশ্ন যখন লিখবেন, উত্তর লিখবেন প্রশ্নের, আইনের নামটা উল্লেখ যখন করবেন, যেমন ধরেন তামাদি আইন 1908, হ্যাঁ, তাহলে প্রথমে আপনি তামাদি আইন লিখতে পারেন। তামাদি আইন 1908-এর, হ্যাঁ, এই যে এইভাবে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আইন 1908, তামাদি আইন 1908-এর 5 ধারায় কি আছে? বিলম্ব মৌকুফ, এই যে শুরু করলেন, এইভাবে শুরু করবেন। তামাদি আইনের এই যে 1908 সালের তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মৌকুফ বা কন্ডেনেশন অফ ডিলে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কয়টি ক্ষেত্রে বিলম্ব মৌকুফ আদালত মঞ্জুর করতে পারেন, নিম্নে বর্ণনা করা হলো। তারপর একটা প্যারা শেষ হলো না, অনেকেই দেখা যাচ্ছে আবার এখান থেকে শুরু করে, এর মাঝখানে আপনি একটু ফাঁকা দেওয়ার চেষ্টা করবেন, মানে একটা প্যারা শেষ, আপনার একটা প্রশ্নে কিন্তু কয়েকটা প্যারা হতে পারে, একটা প্যারা শেষ হওয়ার পরে আরেকটু ফাঁকা দেওয়ার পরে আরেকটি প্যারা শুরু করবেন, এটা লক্ষ্য করবেন। ভূমিকা উপসংহার দেওয়ার দরকার নাই, একদম আইনের নাম দিয়ে কোন ধারাটা। পরীক্ষার হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধারা, আদেশ, বিধি। আপনার নিকট পরীক্ষকেরা জানতে চাচ্ছে, যে বিষয়টা তারা জানতে চাবে, আপনি ধারা সম্পর্কে জানেন কিনা। বিলম্ব মৌকুফ কোন ধারা? 5 ধারাতে আছে, এটা এখানে আপনি আন্ডারলাইন করে দিতে পারেন, করে দিতে পারেন। তাহলে এই ধারাটা সম্পর্কে যদি আপনার পূর্ণাঙ্গ জ্ঞান থাকে, একটা প্রশ্ন কোন ধারা থেকে করা হয়েছে, ওই ধারাটা সম্পর্কে জ্ঞান থাকলে বাকিগুলো আপনি ভালোভাবে মোটামুটি আপনার নিজের ভাষায়ও যদি আপনি উপস্থাপন করেন, উত্তর পাবেন, এখানে নাম্বার পাবেন। ঠিক আছে, এখন দেখেন প্রশ্নের উত্তরগুলো কিভাবে করবেন, এইভাবে লিখবেন। এখন পরীক্ষার হলে যে কাজগুলো অবশ্যই করা যাবে না, আপিল, লিভ টু আপিল, রিভিউ, রিভিশন, দরখাস্ত, জান্নাতুল নূর শাহিন। ওকে, হ্যাঁ, হেডলাইন লিখবেন, হেডলাইন, ওই ভূমিকাতে আমরা যা বলি ওইটাই হেডলাইন লিখে দিবেন। কোন ধারা থেকে, কোন আইনের কোন ধারা থেকে এই প্রশ্নটার উত্তর দিচ্ছেন। আপনি সরাসরি ভূমিকা না লিখে, যেমন অনেকেই ভূমিকা লিখে, এইভাবে ভূমিকা লিখার পরে এইভাবে দিয়ে লিখে, এটা দিবেন না। ভূমিকা না লিখে ডাইরেক্ট আইনের নাম, ধারা মেনশন করে উত্তর করার চেষ্টা করবে, এটাই ভালো হয়। হ্যাঁ, এখন দেখেন পরীক্ষার হলে কোন কাজগুলো করা যাবে না, কোন কাজগুলো করা যাবে না, এটা হচ্ছে আপনি পরীক্ষার হলে কারোর সাথে কথা বলবেন না, কাউকে কলম দিয়ে খুঁচাবেন না। সাইলেন্ট এক্সপেল নামে একটা কথা কিন্তু বার কাউন্সিলে আছে, সিসি ক্যামেরা আছে, দেখবেন। আপনি যখন প্রশ্ন নিয়ে আপনার পাশে আরেকজন পরীক্ষার্থীর সাথে আলোচনা করতে যাবেন, প্রশ্ন বুঝতে যাবেন, একটু আলাপ করবেন, বা পিছন থেকে দেখবেন, দেখে দেখে লিখতেছেন, অনেক ছাত্র এটা করে থাকে। দেখা যাচ্ছে আপনার বেঞ্চে আপনি বসে লিখতেছেন, দেখা যাচ্ছে আপনি পিছন থেকে কি লিখতেছে এটা দেখছেন, আবার লিখছেন, দেখছেন, লিখছেন, এটা কেউ ভুলেও করবেন না। এটা করলে আপনি সাইলেন্ট এক্সপেল। আবার দেখা যাচ্ছে আরেকটা কাজ, অনেকেই, গতবার আমি এটা দেখেছি, অনেকে এই কাজটা করেছে এবং এক্সপেল হয়েছে। বাথরুমে যাওয়ার একটা প্রবণতা থাকে অনেক শিক্ষার্থীর, পরীক্ষার হলে গেলে ডায়াবেটিসের রোগী হয়ে যায় অনেকেই। অনেক পরীক্ষার্থী দেখবেন পরীক্ষার হলে ঘন্টা পার হওয়ার সাথে সাথে দৌড় মারে পরীক্ষার বাথরুমে প্রস্রাব করার জন্য। এটা করবেন না। পরীক্ষার 4 ঘন্টা হচ্ছে আপনার পরীক্ষা, নিজেকে নিজের মধ্যে চ্যালেঞ্জ। আপনি বাথরুমে যাবেন, আসবেন, সেখানে দেখবেন 5 মিনিট ব্যয় হয়ে যাবে, 3 মিনিট ব্যয় হয়ে যাবে। 5 মিনিটে আপনি একটা প্রশ্নের উত্তর করে ফেলতে পারেন, প্রবলেমেটিক প্রশ্নের। এই ভুলটা কেউ করবেন না। অনেকেই দেখা যাচ্ছে বাথরুমে যাওয়ার পরে দেখা যাচ্ছে কিছু ধারা
মনে পড়তেছে না ধারা দেখার জন্য বাথরুমে কিছু লুকিয়ে রেখে আসে। এটা কিন্তু আমি বলতেছি, আপনারা এটা আমার যে কথাটা বাস্তব কিনা দেখবেন, যে বাথরুমে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী ধারার রেফারেন্স রেখে আসছে, প্রশ্নে কমন পড়ছে, এখন ওই ধারাটা বাথরুমে যে দেখে তারপরে আয়সা লিখবে, এরকম ছাত্র আছে কিনা একটু কমেন্ট করবেন, এরকম হয় কিনা। এই যে এটা কেউ ভুলেও করবেন না। গতবার আমার কিছু কাছের লোক ফ্রেন্ড এটা করতে গিয়ে এক্সপেল হয়েছে, খুব ভালো ছাত্র, পাস করবে, সে বাথরুমে গিয়ে যখন প্রশ্ন দেখতেছে এক্সপেল, পরীক্ষক দেখে ফেলছে এটা এক্সপেল। এখন এটাও কেউ করবেন না, কেউ বাথরুমে যাবেন না। পরীক্ষার হলে ঢোকার পরে আপনার সিট কোনটা দেখবেন, আপনার বাথরুম প্রস্রাব যা দরকার করে এসে 4 ঘন্টার জন্য আপনি বসে পড়বেন। এই 4 ঘন্টা আপনি নড়াচড়া করবেন না, এদিক সেদিক তাকাবেন না। আপনার কাজ কি? নিজেকে যাচাই করা, আপনার নিজের যে যোগ্যতা আছে আত্মবিশ্বাসের সাথে সেই যোগ্যতা খাতায় বর্ণনা করবেন। এই খাতাটা হচ্ছে যিনি খাতা কাটবেন তার সাথে আপনার একটা যোগাযোগ, আপনি যদি খাতায় সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর প্রেজেন্ট করতে পারেন, আপনার ভিতরে কি আছে, আইন সম্পর্কে আপনি কতটুকু জানেন, যে প্রশ্নগুলো বইয়ের বাইরে থেকে প্রশ্ন হয় না কখনো। হ্যাঁ, আমরা গতবার দেখেছিলাম 23 সালে মানে বিভ্রান্তকর কিছু প্রশ্ন হয়, হ্যাঁ হতে পারে। এখন বিভ্রান্তকর প্রশ্ন হলে মাথাটা ঠান্ডা রাখবেন। দেখেন, ধরেন অনেক কঠিন প্রশ্ন, অনেক কঠিন, এটা নিয়ে একটু কথা বলি। প্রশ্ন অনেক কঠিন, আপনি কোনো গাইড বইয়ে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পান নাই, মানে আছে না, গত 23 সালের কথা বলতেছি, গত 23 সালের যে কথাটা আমি বলতেছি, প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয়েছিল। সাম্প্রতিক সময়ে লিখিত পরীক্ষায় যত রকমের প্রশ্ন হয়েছিল, আমার মনে হয় 23 সালের প্রশ্নটা এটা কি করছে, রেকর্ড সৃষ্টি করছে। আমার সাথে একমত হলে হ্যাঁ বলবেন। এখন এই যে রেকর্ড সৃষ্টি করার কারণে এরকম প্রশ্ন যদি আপনাদের হয়ে যায়, তাহলে আপনার জন্য কি একা হবে? আপনার জন্য কঠিন হলে কলিমুদ্দির জন্যও কঠিন, সলিমুদ্দির জন্যও কঠিন, ওই জরিনা যে পরীক্ষা দিচ্ছে জরিনার জন্য সেই পরীক্ষাটা কঠিন। কারণ আইনের জাহাজ পরীক্ষার হলে কেউ কিন্তু আইনের জাহাজ না। কারণ আপনি চিন্তা করবেন তখন যে আরে এবার তো যে প্রশ্ন কঠিন হয়েছে, উদ্ভব কিছু প্রশ্ন, তখন আপনাকে চিন্তা করতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, পরীক্ষা কঠিন মানে সকল শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষাটা কঠিন। তখন আপনার মাথাটাকে খাটিয়ে উত্তরগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করবেন। তবে অবশ্যই কি করতে হবে, তখন আপনি চেষ্টা করবেন এই যে 7টা প্রশ্ন, পূর্ণাঙ্গ প্রশ্নগুলোর উত্তর যেন আপনি খাতায় লিখতে পারেন। রাইট, ওকে, লাইলাতুল ফেরদৌস। এবার প্রবলেমেটিক কোয়েশন বেশি হবে বলে মনে হয়। মোহাম্মদ এহসানুল হক, ভেরি গুড। এখন প্রবলেমেটিক প্রশ্ন সমাধান করার উপায়টা কি? উপায়টা হচ্ছে একটাই, আমরা এমসিকিউ এর জন্য যে ধারাগুলো পড়েছিলাম, যেগুলো গুরুত্বপূর্ণ ছিল, প্রত্যেকটা ধারা কিন্তু গুরুত্বপূর্ণ না। আমি আমার দুরন্ত ল একাডেমির ফেসবুক, এই যে এখন যে লাইভ নিচ্ছি, এই ফেসবুক পেজেও কিছু সাজেশন দিয়েছি ধারাভিত্তিক। অথবা আরেকটা বিষয়, আপনি আরেকটা কাজ করতে পারেন, বিগত সালের প্রশ্নগুলোর রেফারেন্সে যে সকল ধারা আছে, মানে যে সকল ধারাগুলো থেকে প্রশ্ন হয়, বারবার হয়, আপনি চেষ্টা করবেন, প্রশ্ন হলে ওইগুলো থেকেই হতে পারে, তবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলো প্রশ্ন হতে পারে। আপনার কারণ কি, এখন আপনার এই যে 2 দিন আছে, আপনি জার্নিতে থাকেন, বাসায় থাকেন, ঢাকা থাকেন, যেখানেই থাকেন, এই 2 দিন আপনার কাজ হচ্ছে এমসিকিউ এর যে পড়াটা ওই রকমভাবে 7টা আইন 2বার রিভিশন করা, ধারা, আদেশ, বিধি এবং পেনাল কোড থেকে সবচাইতে খেয়াল করবেন। পেনাল কোড থেকে সবসময় ব্যাখ্যা, উদাহরণ, ধারার মূল বিষয় ব্যাখ্যা, তারপরে হচ্ছে উদাহরণ, ব্যতিক্রম, এই 3টা বিষয়ের প্রতি মনোযোগ দিবেন, যেগুলো গুরুত্বপূর্ণ ধারা। এই যে 3টা বিষয়,
ব্যাখ্যা, উদাহরণ, ব্যতিক্রম, শুধু প্যানাল কোডের জন্যই বলছি না, এটা হতে পারে যে কোনো বিষয়ের জন্য, যে কোনো বিষয়ের জন্য। ধারা মনে না থাকলে কি করব? দেখেন, অবশ্যই অবশ্যই ধারা মনে থাকবে, কারণ থাকবে। হ্যাঁ, অনেকেই প্রশ্ন হতে পারে, স্যার ওই মুহূর্তে ধারা মনে নাই। ধারা মনে না থাকলে আপনি কি করবেন? প্রশ্ন লেখাটা শুরু করবেন, ধারার অংশটুকু একটু ফাঁকা রেখে প্রশ্নের উত্তর শুরু করবেন। ধারার অংশটুকু, যেমন 1908 সালে তামাদি আইনের এত, ধারাটা বাদ রেখে আপনি লেখা শুরু করেন। লিখতে লিখতে দেখবেন একটা প্রশ্ন তো 10 মিনিট লিখবেন, তাই না? 15 মিনিট লিখবেন। ধারা মনে নাই, কিন্তু বিষয়বস্তু আপনার মনে আছে। হতে পারে না? ধারা মনে নাই, বিষয়বস্তু মনে আছে। ধারাটা শুধু বাকি রেখে বিষয়বস্তু লিখে ফেলেন, দেখবেন লিখতে লিখতে আপনার অটোমেটিক ধারা মনে আসে, মনে এসে পড়ছে। এটা হয়, এটা হয়ে যায়। আপনি শুধু ধারার ফাঁকা রাখা, মানে খাতাটা একটু ফাঁকা রাখবেন যেন ধারাটা লেখা যায়, আর বাকি অংশ আপনি লিখে ফেলেন। যদি এমন হয়ে যায়, ও এমন পরিস্থিতিতে আপনি পড়ে যান, ধারা আপনার মনে নাই, তবে সব পারেন, ওই প্রশ্নের সকল কিছু আপনি পারেন, ধারাটা আপনার মনে পড়ছে না, এমন হতে পারে। এটাই স্বাভাবিক। আপনি ধারার অংশ বাকি রেখে লিখতে থাকেন, দেখবেন লিখতে লিখতে ভাই কিছুক্ষণ পরে ধারাটা আপনার মনে এসছে, তখন আপনি ধারাটা লিখে ফেলবেন। ওকে স্যার, আমি যে মামলা দিতে পারবো না শুধু, মানে মামলা দিতে পারবো না শুধু, প্রশ্নটা বুঝিনি। কাটাকাটি কেন করবেন? পরীক্ষার হলে সবচাইতে এই বিষয়টা খেয়াল করবেন, যেন কাটাকাটি না হয়, খাতায় যেন হিবিজিবি না হয়, এই বিষয়টা সবচেয়ে খেয়াল করবেন। খাতাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি কাটাকাটির দরকার হয়, ভুল লিখে ফেলছেন, লাইনটা এক টানে একটা কাটা দিবেন। অনেকেই কি করে, এইভাবে কেটে যে এইভাবে, এটা কেউ করবেন না। করে তো পোলাপানের মতো করে না, এইভাবে এটা করবেন না, এক টানে একটা কেটে, তাহলে বুঝবে যে এটা কাটা। একটা টান দিবেন, বেশি দিবেন না। হ্যাঁ, খাতার ভাঁজটি আমি আবার দেখাবো। আচ্ছা, এখন আসা যাক, এই যে 7টা আইনের প্রত্যেকটা একটা করে প্রশ্ন দিতে হয়। যেমন ধরেন দেওয়ানি 2টা থাকে, একটা দিবেন, সুনির্দিষ্ট শুধুমাত্র একটা প্রশ্ন থাকে। দেওয়ানিতে 2টা, সুনির্দিষ্ট একটা, 3টা, 2টা উত্তর দিতে হয়। প্যানাল কোডের 2টাতে একটা উত্তর দিতে হয়। আপনারা দেখবেন, দেখা যাচ্ছে এমন হতে পারে, আরেকটা টেকনিক বলে দিচ্ছি, এমন হতে পারে, খেয়াল করবেন, ধরেন ক বিভাগ, আচ্ছা খ বিভাগ ধরি, ফৌজদারি, খ বিভাগ ফৌজদারি থাকে, একটা প্রশ্ন, 1 নং প্রশ্ন, খ বিভাগ থেকে ধরেন 1 নং এবং 2 নং প্রশ্ন, এরকম থাকে। তো আপনাকে উত্তর করতে হবে একটা, তাই না? একটা প্রশ্নের উত্তর করতে হবে। এখন দেখা যাচ্ছে 1 নং প্রশ্নের ক থাকে এবং খ থাকে, ক থেকে 10, খ থেকে 5। আবার 2 নং প্রশ্নের মধ্যেও দেখেন ক থাকে, খ থাকে, ক থেকে 10, খ থেকে 5, এরকম। এখন এর মধ্যে দেখা যাচ্ছে আপনি ফৌজদারি কার্যবিধির প্রশ্নের মধ্যে দেখবেন আপনি এই প্রশ্নটা ভালো পারেন, এমন হতে পারে ভালো পারেন, কিন্তু খ নাম্বার উত্তর আপনি পারেন না, বুঝেন না, খ নাম্বার আপনার কমন পড়ে নাই, এরকম হতে পারে। আবার দেখা যাচ্ছে 2 নং প্রশ্নের মধ্যে খ নাম্বারটা ভালো পারেন, আপনি অনেক ভালো পারেন, কিন্তু ক নাম্বারটা আপনি তেমন পারেন না। এমন পরিস্থিতির মধ্যে আপনি পড়তে পারেন। এখন দেখেন, এই যে 1 নং প্রশ্নের উত্তর, এখানে আপনি ভালো পারেন কোনটা আর এখানে ভালো পারেন কোনটা। এখন আপনি যদি দেখা যাচ্ছে 2 নং প্রশ্নের উত্তর দেন যে আমি 5, এখানে তো অনেক ভালো পারি, এখানে তো 5 নাম্বার, আপনি যত ভালোই পারেন 5-এর বেশি তো আর পাবেন না। আবার এটা মোটামুটি পারলেও দেখা যাচ্ছে আপনি মানে পারেন না, ওই রকম কমন পড়ে না, এরকম হতে পারে। এখান থেকে আপনি যদি পারেন, নাম্বার কত 2 বা 3 দিতে পারে, বা নাম্বার নাও দিতে পারে, তাহলে আপনি এখানে পারেন কত, একটা প্রশ্নের মধ্যে 15 নাম্বার, 5 নাম্বার পাবেন, তাহলে নাম্বার কিন্তু অনেক কেটে দিচ্ছে। এখন দেখা যাচ্ছে এখানে দেখেন ক নাম্বার আপনি 10 নাম্বার পারেন, আপনি তখন দেখেন চিন্তা করবেন আপনি যেন এটা উত্তর দেন যে না, আমি যে প্রশ্নের মধ্যে নাম্বারটা বেশি থাকবে ওটা আমি পারি, তাহলে এটা উত্তর করবেন। কারণ 10 নাম্বারের মধ্যে আপনি যদি ভালো করে পারেন,
6 থাকবেই বা 7 থাকবেই। আর 5 নাম্বারের উত্তরটা দিলেন, যদি হয়ে যায় তাহলে 2-3 পাবেন, মানে ফি সাবিলিল্লাহ, আর না থাকলে তো 7 থাকবে। আর এখানে যদি আপনি দেখা যাচ্ছে এটা পারেন, এটা দিয়ে দেন, 5 পাবেন, তাহলে এখানে কিন্তু নাম্বার বেশি থাকবে। আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে প্রশ্নে দেখবেন নাম্বার বেশি, মানে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, ধরেন ফৌজদারি কার্যবিধির 2টা প্রশ্নের মধ্যে একটা উত্তর দিতে হবে। এখন দেখবেন প্রত্যেকটা প্রশ্নেই 2টা করে প্রশ্ন থাকে, ক খ ক খ। এখন ধরেন এটাতে প্রথম প্রশ্নটা 10, খ নাম্বার 5, আপনার কমন পড়ছে ক, খ কমন পড়ে নাই। এটাই স্বাভাবিক, সবারই হয়, সবগুলো পড়বে না, একসাথে 2টা কমন পড়বে না কখনো। বা এখানে দেখেন খ নাম্বার 5, এটা কমন পড়ছে, এটা পড়ে নাই। এমন পরিস্থিতি হয় কি না একটু কমেন্ট করবেন। এই ক্ষেত্রে আপনি দেখবেন যেখানে নাম্বার বেশি সেটা আপনি পারেন, সেটাই উত্তর দিবেন, এটা উত্তর দেওয়া দরকার নাই। তাহলে এটা পারেন, আর আরেকটা খ পারেন না তেমনভাবে, আপনি ওকে। এবং আরেকটা বিষয় খেয়াল করবেন, এটা করলে ভালো হয়, যে বিভাগটা থেকে আপনি উত্তর করেন ক এবং খ, ওই বিভাগের উত্তরগুলো শেষ করে দিবেন একবারে। অনেকে দেখা যাচ্ছে একটা প্রশ্নের উত্তর ক লিখছে, খ একবারে শেষে যা লিখে। আচ্ছা লিখেন, সমস্যা নাই, তবে একবারে শেষ করলে আমার মনে হয় ভালো। এখন কি করে উত্তর দিবেন? ক নাম্বার 10 নাম্বার উত্তর দিলেন, ভালোভাবে লিখলেন। খ নাম্বারের জন্য আপনি 1 বা 1.5 পেজের মধ্যে মোটামুটি আপনার একটা আইডিয়া দিয়ে উত্তর করে ফেলবেন। ফি সাবিলিল্লাহ তো বললাম, এটা তার বোঝাই দিতে হবে না কি লিখবেন আপনি। পরীক্ষক যখন দেখবে 10 নাম্বার খুব ভালোভাবে লিখছে, এখানে 6-7 দিয়ে দিবে, আর ওটা দেখবে যে মোটামুটি হয়েছে, দিয়ে দিবে 2-3 যদি ভালো হয়। অনেক সময় দেখা যাচ্ছে আপনি 2-3 নাম্বারের জন্য ফেল করতে পারেন, তখন ওখানে নাম্বার দিয়ে দিতে পারে, যদি মানবিক ভালো থাকে। যেটাতে নম্বর বরাদ্দ বেশি সেটাই উত্তর করা উত্তম। ভেরি গুড শাহজাহান সাহেব। জামিনের পৃষ্ঠা আপনি 2-3 পৃষ্ঠায় কেন লিখবেন? জামিনের দরখাস্ত তো আমরা আদালতেও জমা দিই 1 পৃষ্ঠার মধ্যে। আমরা যখন বড় বড় মামলা জামিন চাই 1 পৃষ্ঠার মধ্যে, এই যে আজকে আমি বড় বড় মামলা 2টা জামিন চাইছিলাম, 1 পৃষ্ঠার মধ্যে দিছি। 1 পৃষ্ঠার মধ্যে জামিনের কি গাউন থাকে, হেডিং এন্ড টাইটেলের মধ্যে আপনি কি লিখবেন? হ্যাঁ, মাননীয় বা মুকাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বরিশাল বা চট্টগ্রাম যাই লিখেন। তারপরে হচ্ছে মামলার নাম্বার দিবেন, তারপরে ধারা দিবেন, তারপরে বাদী বনাম বিবাদী মানে আসামি, তারপরে আসামি করিমের পক্ষে ফৌজদারি কার্যবিধির 496 ধারায় জামিনের প্রার্থনা, তারপরে দিবেন নিবেদন, এই যে 1-2 পয়েন্টগুলো দিবেন। আসামি সম্পূর্ণ নির্দোষ, সে এই মোকদ্দমার ঘটনার সাথে জড়িত না, আসামি এই ঘটনা আদৌ ঘটায় নাই, আসামির পক্ষে উপযুক্ত জামিনদার বিদ্যমান আছে, আসামিকে বিজ্ঞ আদালত দয়াপূর্বক জামিন দিলে সে পলায়ন করবে না, মানে ইত্যাদি কয়েকটা প্যারা, 4-5টা প্যারা দিয়ে সে মতো বিনীত প্রার্থনা দিয়ে দিলেন। এটা আপনার 3-4 পৃষ্ঠা লিখতে হবে। আর জামিনের দরখাস্তর জন্য বরাদ্দই থাকবে আপনার জন্য 5 নম্বর। তো আপনি ওই 5 নম্বরের জন্য 3-4 পেজ কেন লিখবেন? সময় সেখানে কেন ব্যয় করবেন? ঠিক আছে। এখন দেখেন, সবচাইতে একটা কথা আমি বলে দিচ্ছি, অবশ্যই ফুল আনসার করবেন, সময়ের প্রতি নজর দিবেন। আপনি একটা প্রশ্ন যেন 40 মিনিটের বেশি সময় না যায়। প্রথমেই যে প্রশ্নগুলো লিখবেন, প্রথম প্রশ্নটা আপনার 40 মিনিটের বেশি যেন না যায়। হ্যাঁ, হতে পারে প্রথম প্রশ্নটা আপনি নার্ভাস থাকতে পারেন, এই যে নার্ভাস থাকার কারণে প্রথম প্রশ্নটা দেরি হবে। এই নার্ভাস ফিলটা কেউ পরীক্ষার হলে করবেন না। আত্মবিশ্বাস কিন্তু পরীক্ষার হলে 100% বজায় রাখতে হবে, কারণ আপনার তখন চিন্তা করতে হবে, হ্যাঁ আমি পারবো, আমাকে পারতেই হবে। এখন আপনি 100 নাম্বারের পরীক্ষা পাস করতে হলে আপনাকে 50 দরকার। আপনি 70 নাম্বারের উত্তর করে আসছেন পরীক্ষার হলে, 70 নাম্বারের উত্তর করছেন, কেটে কুটে কিন্তু 50 থাকে না। আর আপনি যখন 100 নাম্বারের পূর্ণাঙ্গ উত্তর করতে পারবেন, তখন দেখবেন কেটে কুটে আপনার 50+ থেকে যায়, আপনি পাস। সেই কারণে বলি, দেখা যাচ্ছে একটা প্রশ্ন লিখলেন একবারে 4-5-6 পৃষ্ঠা লিখলেন প্রথম প্রশ্ন, পরের প্রশ্নের মধ্যে আপনি 2 পৃষ্ঠা লিখলেন, এটাও করবেন না।
করবেন কি, প্রত্যেকটা প্রশ্নের গুণগত মান যেন ভালো হয়। হ্যাঁ, দুই একটা প্রশ্ন একটু বৃদ্ধি হতে পারে, সমস্যা নাই। আরেকটা বিষয় খেয়াল করবেন, ভুলভাল ধারা মনে নাই, ভুল ধারা কেউ লিখবেন না, ভুল ধারা। এই যে রেফারেন্স, উচ্চ আদালতের রেফারেন্স, কেউ ভুল রেফারেন্স দিবেন না, ভুল রেফারেন্স দিবেন না যে উচ্চ আদালতের ডিএলআর এত, এমএলআর এত, মনে নাই। আমি পরীক্ষায়, অ্যাডভোকেটশিপ পরীক্ষায় পাশ করে আইনজীবী হয়েছি, আমি কোনো রেফারেন্স দেই নাই, এখন আসা যাক মুসাবিদা। এই যে মুসাবিদার যে মুসিবত, আমি মনে করি এবার মুসাবিদার মুসিবত আপনাদের দূর হয়েছে, কারণ প্রত্যেকটা কোচিং সেন্টার থেকে শুরু করে অনেক মুসাবিদা সবাই শিখিয়েছেন, এমনকি আপনারা নিজেরাও মুসাবিদাটা আগে শিখছেন পড়ার আগে। কারণ এই যে ড্রাফটিং বা মুসাবিদা, এটা কিন্তু প্রশ্নটা বুঝে আপনি হেডিং অ্যান্ড টাইটেলটা ঠিক রেখে যদি উত্তর করতে পারেন, ওকে। কারণ যারা খাতা দেখবেন তারা কিন্তু ভালোভাবে জানেন আপনি আইনজীবী না। শুনেন, সিভিল বা দেওয়ানি একটা মামলা লিখতে হলে একজন আইনজীবী 3-4 বছরের ভালো অভিজ্ঞতার দরকার। অনেক আইনজীবী আছে 10 বছর আইনজীবী, আই এম সরি বলে নিচ্ছি, অনেক আইনজীবী আছেন কিন্তু দেখা যাচ্ছে ভালো একটা ড্রাফটিং লিখতে পারে না। অনেক আইনজীবী আছেন একটা ভালো ফৌজদারি ড্রাফটিং লিখতে পারে না। তো যারা পরীক্ষা দিবেন, যারা পরীক্ষার খাতা কাটবেন, তারা জানেন যে পরীক্ষার্থীরা একটা ড্রাফটিং, দেখেন একটা সিভিল মোকদ্দমা লিখতে সারাদিন ব্যয় করতে হয়, সারাদিন, অনেক ক্ষেত্রে 4-5 দিন সময় নিয়েও একটা সিভিল মোকদ্দমা লিখতে হয়। আর এখানে 30 মিনিট 20 মিনিটের মধ্যে আপনি একটা সিভিল ড্রাফটিং কিভাবে করবেন? তবে ফরম্যাটটা ঠিক রাখতে হবে। আমি যে বিষয়টা বলতেছি, এই যে হেডিং অ্যান্ড টাইটেল, তারপরে বাদী বিবাদীর নাম, তারপরে হচ্ছে মোকদ্দমার, মানে যে আমি যে শিখিয়েছিলাম ফরম্যাটটা ঠিক রাখবেন, এবং কি প্রশ্নের উত্তর চাচ্ছে কজ অফ অ্যাকশনের মধ্যে সেটা একটু গেয়ে দিবেন, হয়ে যাবে উত্তর। এটা নিয়ে এই যে মুসাবিদা নিয়ে, হ্যাঁ, ভুল ধারা না লিখে বর্ণনা দিয়ে দিবেন ধারা মনে না থাকলে। তবে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত ভুল দিবেন না, এটা ভুলেও কেউ করবেন না, ওকে। এখন এই যে পরীক্ষার হলে যে ভুলগুলো করা যাবে না, আমি আপনাদের সময় আর নষ্ট করবো না, 12টা বাজে প্রায়, আর 5 মিনিট। যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু, মুহুরিদের উপর নির্ভরশীল শাহজাহান সাহেব, একটু সবাই যদি কারো কোনো প্রশ্ন থাকে করে ফেলবেন, কারণ আপনারা অবশ্যই এখন মূল্যবান সময়, এগুলো সবাই জানেন, তবুও একটু দিক নির্দেশনা দিতে হয়। হ্যাঁ, মুসাবিদা নিয়ে প্রবলেম নাই, ঠিক আছে, হেডিং এন্ড টাইটেলটা ঠিক রাখলেই হবে, ঠিক আছে। এখন আরেকটা কথা বলি, এটা অবশ্যই খেয়াল করে রাখবেন, ভুলে গেলাম কোনটা, ভুলে গেলাম কি বলতে চাইলাম, ভুলে গেলাম। হ্যাঁ, ভুল ধারা লেখা যাবে না, ওকে। যার কোনো প্রশ্ন থাকলে লিখবেন। LLB হাহানা যুক্ত আছেন, অনেক প্রিয় শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছেন। হ্যাঁ, অবশ্যই পূর্ণাঙ্গ, দেখেন পূর্ণাঙ্গ উত্তর দেওয়ার চেষ্টা করবেন, 100 নাম্বারের একটা উত্তর করার চেষ্টা করবেন, 100 নাম্বারের। হ্যাঁ, এটা সবাই করবেন, সবাই টাইমটা মেনটেন করে। হ্যাঁ, অবশ্যই মূল খাতা শেষ হয়ে গেল, আপনি লুজ নেবেন না, অবশ্যই নেবেন। প্রশ্ন যদি কমন না পড়ে তখন কি করবেন, এটাও তো প্রশ্ন যদি কমন না পড়ে কি করবেন তখন? দেখেন, আপনি দেখা যাচ্ছে 70% কমন পেয়েছেন, 30% কমন পাননি। আপনি কি করলেন যে আমি 70% কমন পেয়েছি, 70% ভালোভাবে লিখব, এবং 1-2টা প্রশ্ন কমন পড়ে না, আমি লিখব না। এটা কেউ করবেন না। যেটা কমন পড়েনি, দেখা যাচ্ছে 70 নাম্বার কমন পাইছেন, 30 নাম্বার কেউ কমন পান নাই, এমন হতে পারে, সবার ক্ষেত্রে হয়ে যাবে। দেখবেন সকল প্রশ্ন কমন কারো পড়ে না। এখন 70 নাম্বারের প্রশ্নের উত্তরগুলো আগে দিয়ে ফেলবেন ভালোভাবে, এবং এই যে 30 নাম্বার আপনার মনের মাধুর্য মিশিয়ে প্রশ্নটা পড়লেই তো আপনি যেহেতু 2 দিন পরে আইনজীবী হবেন, একটা প্রশ্নে কি চাচ্ছে এটা বুঝেই তো আপনি উত্তর করতে পারবেন। আপনার মনের মধ্যে যা থাকে বুঝে শুনে প্রশ্নগুলোর উত্তর যেন কমপ্লিট হয়, মানে ওই 30 নাম্বারের উত্তর আপনি দিয়ে আসবেন। আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, যারা
ভালো বুদ্ধিমান তারা বুঝে গেছেন। আমি সরাসরি বললাম না, আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যারা বুদ্ধিমান তারা বুঝে গেছেন। 70 নাম্বারের উত্তরটা ভালোভাবে দিবেন। 30 নাম্বারের জন্য নিনজা টেকনিক, এটাকে বলা হয় নিনজা টেকনিক। কি নিনজা টেকনিক করবেন? ওই প্রশ্নের উত্তরগুলো আরও সুন্দর করে আপনার মনের মাধুর্য মিশিয়ে 3-4 পেজ লিখে দিয়ে আসবেন প্রত্যেকটা প্রশ্ন। যদি নাও দেয় দেখবেন এখানে যদি ফেল, এই 70 নাম্বার থেকে আপনি 45-47 পেয়ে যান, দেখেন সেখান থেকে 4-5-6 দিয়ে আপনাকে পাস করিয়ে দিবে। এটাকে বলা হয় নিনজা টেকনিক। হ্যাঁ, মূল ধারার বেসিকটা দিয়েই তো আপনি বর্ণনা করবেন, তাই না? না, ব্লু পেন ইউজ করবেন না কেউ। আমি মনে করি কালো পেন, সবসময় কালো কালো কালো। অন্য কোনো কলম খুলবেন, আবার লিখবেন, আবার খুলবেন, এইগুলো করে সময় নষ্ট করবেন না। পরীক্ষার হলে 4 ঘন্টা আপনার মনে হবে 1 ঘন্টার মতো। কিভাবে যে ভাই পরীক্ষার হলের সময়টুকু চলে যাবে আপনি বুঝতেই পারবেন না, আপনি বুঝতেই পারবেন না। আমি একটা কথা বলে দিলাম, পরীক্ষা হবে শনিবারে, যদি আল্লাহ বাঁচা রাখে। পরীক্ষার পরে প্রবলেমেটিক প্রশ্নগুলো যখন সলভ করব তখন আপনাদের সাথে দেখা হবে। তখন দেখবেন, আপনারাই বলবেন যে স্যার 4 ঘন্টা কিভাবে চলে গেছে স্যার, আমি ধরতেই পারি নাই। এমনকি স্যার আমি 70 লিখছি, 70-এর মতো উত্তর করছি, আমি স্যার বাকি 30 নাম্বার উত্তর করতে পারি নাই। অনেক স্টুডেন্ট এটা বলবো। এইটা দেখেন পরীক্ষার পরে। আমি একটা কথা বলে দিচ্ছি, দেখেন পরীক্ষার পর 100 ছাত্রের মধ্যে পরীক্ষার পর কি করবে জানেন? 100 ছাত্রের মধ্যে 40% ছাত্র কবে কি বলবে জানেন? যে আমি 30 নাম্বারের উত্তর করতে পারি নাই। বিশ্বাস না হলে পরীক্ষার পরের দিন আপনাদের সাথে আবার লাইভে দেখা হবে, আপনাদের সাথে আবার লাইভে দেখা হবে। তো এটা থেকে উত্তীর্ণের উপায় কি? সময়টা প্রথম প্রশ্ন লেখার সময় থেকে আপনার মাথায় রাখতে হবে। কি রাখতে হবে? যে না, আমাকে এখানে 100 নাম্বারের যে উত্তর, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাকে করতে হবে। আমি পারি বা না পারি, মনের মধ্যে আত্মবিশ্বাসটা ধরে রাখতে হবে। প্রশ্ন যদি বেশি কঠিন হয়, সবার জন্যই বেশি কঠিন, আপনার একার জন্য কঠিন হবে না। ওকে, তাহলে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, এই মুহূর্তে অনেক শিক্ষার্থী বিভিন্ন দেশের প্রান্ত থেকে যুক্ত আছেন। আবু জাফর, এমডি ইসমাইল, আমাদের ভয় নাই, ভাই আছে আমাদের সাথে। তাই কোন ভাই আছে আপনাদের সাথে? লিটন মজুমদার বলবেন। আচ্ছা, এমডি শাহজাহান সাহেব, সঠিক। ওকে, অনেকেই যুক্ত আছেন। সবার প্রতি যারা আইনের শিক্ষার্থী, যারা পরবর্তীতে আমাদের আইন অঙ্গনকে আলোকিত করবেন, সারা বাংলাদেশের যারা আইন শিক্ষার্থী, সবার প্রতি রইল শুভকামনা। আপনাদের পরীক্ষাটা হোক অনেক ভালো, রেজাল্ট শিটে যেন আপনাদের রোল নাম্বারটা আসে, লিখিত পরীক্ষায় পাশ করে যেন আপনি ভাইবার জন্য কি হতে পারেন, ভাইবা পাশ করে আইনজীবী যেন হতে পারেন। এই দোয়া, এই শুভকামনা অবশ্যই থাকবে। আরেকটা বিষয় বলবো, এই মুহূর্তে আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার যারা দূর দূরান্তে থাকেন তারা চেষ্টা করবেন আপনার যাবতীয় উপকরণ, পরীক্ষার যাবতীয় উপকরণ নিয়ে কি করবেন, বাসা থেকে বের হয়ে ঠান্ডা মাথায় যাবেন। পরীক্ষার হলে ঢোকার পরে প্রশ্ন দেখে কেউ মাথা গরম করবেন না, মাথাটা ঠান্ডা রাখতে হবে। মাথাটা ঠান্ডা রেখে সুন্দরভাবে পরীক্ষার হলে সুন্দরভাবে 4টা ঘন্টা 100 নাম্বারের উত্তর যেন করতে পারি, এইভাবেই এগিয়ে যাবেন। কোনো প্রশ্ন কমন না পড়লেও ভয় নাই, কাউকে জিজ্ঞানোর দরকার নাই। আপনার মনের মধ্যে যা আছে এইভাবে জিজ্ঞাবেন না, এটা কোন ধারা, এটা, তাহলে সাইলেন্ট এক্সপেল্ড হয়ে যেতে পারেন। বাথরুমে দৌড়াদৌড়ি করবেন না। 4 ঘন্টা বসে প্রস্রাব আটকে কেউ মারা যায় না। প্রস্রাব যদি আপনার ধরুক, 4 ঘন্টা আপনার কাজ হচ্ছে লেখা। ওকে, আবার আরেকটা বিষয়, কেউ পরীক্ষার খাতায় কেউ মোবাইল নাম্বার লিখবেন না, কোনো প্রতীকী চিহ্ন ব্যবহার করবেন না। এগুলোর কারণে কিন্তু অনেকের খাতা বাতিল হয়ে যেতে পারে। গতবার এই রকমের নজির আমরা দেখেছি, অনেকেই মোবাইল নাম্বার দিয়ে আসছে, অনেকেই লিখে দিয়ে আসছে, স্যার পরীক্ষার খাতাটা দেখবেন, পাশ করিয়ে দিবেন, এত নাম্বারে যোগাযোগ করবেন। এইগুলো ভুলেও কেউ করবেন না। একটা কথাই বললাম, কয় পেজ লিখলেন, কয় পৃষ্ঠা লিখলেন, সেটা দিয়েও পাশ করতে পারবেন না।
আমার পাশেরজন, আমি যখন পরীক্ষা দিয়েছি একটু বলি, আমার পাশের কয়েকজন আমি দেখেছি 4টা 5টা করে লুজ দিছে। আমি মূল খাতা 1 পৃষ্ঠা বাকি ছিল আমার, কিন্তু আমি তো আল্লাহর রহমতে পাস করছি। যারা 4-5 পেজ নিছে তারা পাস করে নাই। আপনি যে বাড়তি লিখলেই পাস করবেন এটাও না। বার কাউন্সিলের খাতাগুলো জুডিশিয়ারিরা দেখে, ম্যাজিস্ট্রেট। এখন আপনার ধারাটা ভালোভাবে মেনশন করে প্রশ্ন বড় করার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই। আপনি সহজেই যেন বোঝাতে পারেন প্রশ্নের উত্তরটা কি চাচ্ছে, ওটা বোঝাতে পারলে উত্তর ওকে 100% রাইট নাম্বার দিয়ে দিবে। এটি হচ্ছে মূল বিষয়। এবং অবশ্যই অপ্রাসঙ্গিক কোনো বিষয় খাতায় লিখবেন না। ওকে, তো আবেদন হলফনামা হবে নাকি সত্যপাঠ হবে একটু বলবেন। এগুলো নিয়ে এখন আর প্রশ্ন করেন না। একটা প্রশ্ন করেছি স্যার, কি প্রশ্ন? সায়েদ নাজিম বলবেন। ওকে, অবশ্যই অবশ্যই দোয়া থাকবে। ওকে, আমাদের দুরন্ত ল একাডেমিতে যারা যুক্ত ছিলেন এই দীর্ঘ জার্নিতে, প্রায় 2 মাস যাবত আপনাদের সাথে ক্লাস নিয়েছি, খাতা দেখেছি, অনেক কথাই আপনাদের সাথে হয়েছে। বাংলাদেশের দূরান্ত থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন এই দুরন্ত ল একাডেমিতে। লিখিত পরীক্ষার আগে আপনাদের সাথে আর কোনো লাইভে হচ্ছে না। অবশ্যই অবশ্যই যারা আমাদের এখানে নিয়মিত ক্লাস করেছেন, নিয়মিত পরীক্ষাগুলো দিয়েছেন, আমাদের এখানে নিয়ম ছিল নিয়মিতভাবে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, নিয়মিতভাবে যা পড়িয়েছি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন। এই যে তাদের যে কঠিন নিরলস পরিশ্রম, এই পরিশ্রম কখনো বৃথা যাবে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা অবশ্যই পাস করবেন। এবং পরীক্ষা হলে যাওয়ার পূর্বে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন। গুরুজন যারা আছেন, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারাই আছেন, সবার কাছে দোয়া নিয়ে যাবেন। আল্লাহ যেন আপনাকে এই যে চ্যালেঞ্জের পরীক্ষা, এই চ্যালেঞ্জ থেকে আপনাকে যেন জয় লাভ করতে পারেন আপনি এই চ্যালেঞ্জ থেকে। ওকে, থ্যাংক ইউ উকিল মুর্মু। ওকে, ওয়েলকাম উকিল মুর্মু। তাহলে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, দুরন্ত ল একাডেমির বিশেষ উদ্দেশ্যে তাদের মেনশন করে বলবো যারা আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত ছিলেন। আপনাদের সাথে আমার একটা কেমন জানি সম্পর্ক হয়ে গিয়েছিল, মধুর একটা সম্পর্ক। অনেক দূর দূরান্ত থেকে আমার পিতৃতুল্য অনেক বয়স্ক শিক্ষার্থীও আছেন যারা আমার পিতার চাইতেও বয়স বেশি ছিলেন, তারাও আমাকে স্যার দেখেছেন, ক্লাস করেছেন। এই যে তাদের সাথে আমার একটা আন্তরিকতার সম্পর্ক, মধুর সম্পর্ক। হ্যাঁ, অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আমি অনেক সময় আপনাদেরকে সময় দিতে পারিনি। অনেকেই হয়তো বা কল দিয়েছেন, ধরতে পারেনি, সেই জন্য আসলে আই এম সরি। যতটুকু আমি চেষ্টা করেছি আমার সেরাটা দেওয়ার জন্য আপনাদের উদ্দেশ্যে, আমাদের দুরন্ত ল একাডেমিতে যারা যুক্ত ছিলেন চেষ্টা করেছি। আমি যখনই সময় পেয়েছি আপনাদের উপকারের জন্য, আপনাদের সেরা প্রস্তুতির জন্য আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই অবশ্যই দোয়া থাকবে। আপনারা যদি পাস করেন, আপনি যতটুকু না খুশি হবেন তার চাইতে মনে হয় আমি বেশি খুশি হব। অবশ্যই অবশ্যই সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। অবশ্যই পাস করবেন যারা নিয়মিত কঠোর পরিশ্রমের মাধ্যমে এই আইনটাকে সাধনা করে গিয়েছেন, যাদের লক্ষ্য আইনজীবী হবেন। অবশ্যই ইনশাআল্লাহ মহান উপরওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সেই কাঙ্ক্ষিত মনের আশা পূর্ণ করবেন। ওকে, অনেকেই উত্তর দিচ্ছেন। পঙ্কজ দাস, ওকে তাহলে অবশ্যই বেস্ট অফ লাক থাকবে, শুভকামনা থাকবে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে। পরীক্ষা হোক ভালো। দেখা হবে আমাদের বিজয় মিছিলে। যুক্ত ছিলাম আমি অ্যাডভোকেট আশরাফুল আলম আপনাদের সাথে। এই দীর্ঘ জার্নিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন, এভাবে যেন আইন শিক্ষার্থীদের পাশে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।